1970 সালের সেই সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো আর হলো সামরিক শাসক ইয়াহিয়া খান মানে আমাদের সেই সিদ্ধান্তের বিপরীতে যে যুদ্ধ চালায়, সেই যুদ্ধেরই প্রথম রাত হয়েছে এই 25শে মার্চ কালরাত্রি। এই কালরাত্রিতে এই যুদ্ধ শুরু হয়েছিল। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আপনারা সবাই সহি সালামতে ঈদ উদযাপন করে আবার ঢাকায় ফিরে এসেছেন। এখানে ফিরে আসার পর 2 দিন অফিস, তারপর আবার লম্বা 3 দিনের ছুটি, 26শে মার্চ, তারপরে শুক্র শনি, এই 3 দিন মিলে হলো 3 দিনের ছুটি। আশা করি এই ছুটিগুলো আপনাদের ভালোভাবে কাটবে। আমি আজকে আপনাদের সামনে যে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আজকে 25শে মার্চ কালরাত্রি। সেই কালরাত্রি সম্পর্কে আমি কিছু উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। 1971 সাল, ভয়াল কালরাত্রি, 25শে মার্চ। আমি তখন খুবই ছোট, বয়স আমার সার্টিফিকেট অনুসারে তখন আমার জন্ম 1964-তে, তাহলে 6 পেরিয়ে 7-এ পড়েছি তখন আমার বয়স। আমার বয়স 7 পড়েছি ঠিকই, কিন্তু আমি সেই 71-এর 25শে রাত্রের ভয়াল যেই সন্ধ্যাবেলা থেকে যে আকাশে আগুনের গোলা গুলি, তারপর হই হই রই রই, মানে কি একটা বিশাল বিষয়, সেটা আমার কানে আজও বাজে। আমি ছোট ছিলাম, তারপরও আমার হালকা হালকা স্মরণ আছে। সেই মানে বিষয়গুলো আমার যা মনে পড়ে বা যা স্মরণে আসে, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের প্রত্যেক স্থল মিরপুর, মানে আমার জন্ম এই মিরপুরে। আমার বাপ ছিলেন কিশোরগঞ্জের। তিনি 48 বা 52 সালে ঢাকা আসেন। ঢাকা এসে ঢাকাতে বসত করেন এই মিরপুরে। এখানে বিয়ে করেন। বিয়ে করার পর এখানে আমার নানার বাড়ি বা নানির বাড়ি, যেটাই বলেন, নানার বাড়ি। এখানে সে থাকতে শুরু করে এবং মিরপুরেই আমার জন্ম। তো মিরপুরের ইতিহাস আর আপনাদেরকে বলবো না। যেদিন আমার যেরকম মনে পড়ে, হালকা হালকা মনে পড়ে, যে আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলের সামনে ওইখানে পাঞ্জাবিরা, মানে পাকিস্তানি সেনাবাহিনীরা একটা ক্যাম্প করছিল। ক্যাম্পের সেখানে একটা হালকা মেশিন গানের মতো ফিট করছিল, সেটা আমরা দেখতাম। আমাদের বাসা থেকে খুবই কাছে, মানে ওই স্পটটা গাজীপুর প্রাইমারি স্কুল। তা আমরা খেলাধুলার ছলে আমরা এই 4-5 জন মনে করেন যে খেলতাম। তখন তো হাফ প্যান্ট পরি, গেঞ্জি গায়ে ঘুরতে যেতাম। 6 কি 7 বয়স। গেলে ওরা আমাদের সাথে বেশ খাতিরও করতো। ওই যে বড় বড় রুটি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে দিত, সেটা খেতাম, মনে আছে। তারপরে বড় মগের মধ্যে, এরকম বড় মগের মধ্যে ওরা চা খেত। সেই চাও আমাদেরকে হালকা হালকা একটু একটু দিত, সেটা খেতাম। আমার আব্বার সাথে আমরা ওখানে ঘুরতে যেতাম, দেখতাম যে ওখানের পরিবেশ। যখন এই 25শে মার্চ কালরাত্রিতে আমাদের বাসা থেকে আমরা বের হই নাই, বের হতে দেয়ও নাই আমার বাপ মা। কারণ আমরা আগে একটা আভাস পাওয়া গেছিল যে হয়তো মানে যুদ্ধটা শুরুই হয়ে যাবে।
সেরকমই যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আমরা সেটা বুঝতে পারি কখন, সে মাগরিবের আজান, মাগরিবের নামাজের পর 7টা থেকে 7:30টার মধ্যে মানে দেখা যায় যে পূর্ব আকাশে আগুনের গোলাগুলো এদিক থেকে ওইদিকে যাচ্ছে, খালি যাচ্ছে আর সাঁই সাঁই শোঁ শোঁ পটস পটস গুলির শব্দ হচ্ছে। এটার একটা মেন কারণও আছে। আমাদের বাসার সাথেই তখন বিমানবন্দর ছিল। এটা হলো তেজগাঁ বিমানবন্দর ছিল। এই তেজগাঁ বিমানবন্দরটাকে ওদের ড্যামেজ করাই প্রধান উদ্দেশ্য ছিল, যার জন্য বোম্বিংগুলো বা ওই যে মিসাইলগুলো আসতেছিল সব এদিকেই আসতেছিল। সেই সাউন্ডগুলো এখনও আমার কানের মধ্যে বাজে। সেটা আস্তে করে স্মরণ করলে বুঝতে পারি যে তখনকার পরিস্থিতি কী ছিল। আমাদের বাড়িটা রানওয়ে থেকে বেশি দূরে না, 1/2 কিলো হবে। রানওয়ের এই মাথা থেকে আমাদের বাসা 1/2 কিলো হবে। তো যার জন্য আমরা ছিলাম একটা মানে বিপজ্জনক জোনের মধ্যে। তারপরে আমরা বাসায় ছিলাম। আমরা ছিলাম 3 ভাই 3 বোন, মা আর আমার আব্বা। আমরা আমাদের বাড়িটা হলো কাজীপাড়াতে, মিরপুর কাজীপাড়া। এই বসতি এই বাড়িতেই ছিলাম। তখন টিন শেড ছিল, এখন হয়তো বিল্ডিং হয়েছে, এতটুকু পার্থক্য। আর আমার বাসার পাশে একটা বিশাল পুকুর ছিল, প্রায় 1 বিঘা জমির উপরে পুকুর ছিল। এটা আমার নানাদেরই ছিল পুকুরটা। তা আমার মা খুব ভীতু লোক ছিল, মানে খুব ভীতু মহিলা ছিল, ভয় পেত। মানে একটা গুলির শব্দ বা একটা ইসের শব্দ পেলেই ওনার মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত। তা আমরা দেখেছি সেই রাত্রে আমার আম্মা খুবই বিচলিত ছিল, খুব মানে কান্না করতেছিল, চিৎকার করতেছিল যে কী হলো, কী হয়ে গেল দেশের মধ্যে। তারপরেও কিছু করার নেই, ওই রাত তো ওই অবস্থার মধ্যে গেল। চতুর্দিক থেকে লোকজন এদিকে ওইদিকে ছোটাছুটি, মানে হই হুল্লোড় করতে লাগলো। আমরাও আমাদের মতো গুজগাছ করলাম। আমার আব্বাকে বললাম যে কি আমরা তো অনেক ছোট, বললাম না 6 কি 7 বছর বয়স। আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের ডিসিশন ছিল। তখন আব্বা বললো যে তাহলে আর এখানে থাকা যাবে না, আমরা এক কাজ করি। আমাদের যত জিনিসপত্র ছিল, যেমন সিলভারের পাতিল টাতিল, তারপরে কাঁসার পাতিল, এগুলো সবগুলো আমরা আমার আব্বা কী করলো, দেখলাম যে ওই জিআই তারের দিয়ে প্রতিটার সাথে একটা করে বেঁধে বস্তায় ঢুকে আমাদের পানিতে ফেলে রাখছিল, এই যে পুকুরের পানিতে। তো এটা আমরা স্বাধীনের পরে অবশ্যই এসে ওইটা উঠে পাইছি, ঠিক ওই অবস্থায় পাইছি। কাঁসার জিনিসগুলো নষ্ট হয় নাই, সিলভারের কিছু নষ্ট হয়ে গেছিলো। এটা গেল একটা স্মৃতি। 25শে মার্চ আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি, মানে আমার বাপ মা তো ঘুমাইনি, আমরা হয়তো বাচ্চা ছিলাম, ঘুমাইছিলাম, কিছু বুঝতে পারিনি। সকালবেলা নাস্তা খাওয়ার পর আমার আব্বা এরকম বোঁচকা বেঁধে, মানে কাপড় চোপড় কয়েকটা বোঁচকা বাঁধছে, ধরেন চাদরের মধ্যে নেলে লুঙ্গির মধ্যে গিট্টি দিয়ে ওইগুলা। আমার বড় ভাই ছিল, আমার বড় 2জন ভাই ছিল। ওরা মোটামুটি তখন ওদের বয়স 12-13 হবে, 12-13 তো হবেই, 13-14 এরকম বয়স হবে। তো ওইগুলো নিয়ে আমরা সকালবেলা রওনা দিলাম। কোথায় যাব কোনো মানে নিরুদ্দেশ আর কি, কোথায় যাব যে ওটার কোনো ইয়ে নেই, মানে কোনো ঠিকানা নেই, ঠিকানা ছাড়া রওনা। বের হলাম বাসা থেকে সবাই, আমার আম্মা, আমার আব্বা, আমি, আমার আরও ভাই যারা ছিল সবাই বের হইলাম, গন্তব্যহীনভাবে চলতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা তখন তো এখানে এত ঘনবসতি ছিল না। আমাদের বাড়ির উঠান থেকে দাঁড়িয়ে কল্যাণপুরের যে রাস্তা ছিল, গাড়ি চলতো, ট্রাক চলতো, এটা এই আমাদের বাড়ির উঠান থেকে দাঁড়িয়ে দেখা যেত যে গাড়ি আসা যাওয়া করতেছে। আর এদিকে সমস্ত সবুজ আর সবুজ ধান ক্ষেত ছিল। আমরা ধান ক্ষেতের আইল ধরে ধরে, শুধু আমরা না, এলাকার যত মানুষ ছিল, যতগুলো বাড়ি ছিল, সবাই এরকম মানে যেতে শুরু করছে। আমরা যেতে যেতে প্রথম গেলাম কোথায়, প্রথম গেছি রায়ের বাজার। এই যে রায়ের বাজার, যে এখন যে এই রায়ের বাজারের যে বধ্যভূমি, ওই রায়ের বাজার গেছি।
রায়েরবাজার যেয়ে ওইখানে একটু নিরাপদ ছিল, ওইখানে পাক হানাদার বাহিনীর এতটা মানে ওদিকে যেতে পারে নাই তখন। তখন যোগাযোগ ব্যবস্থাও খারাপ ছিল। তো রায়ের বাজারে যেয়ে আমরা ওইখানে জানি না, মানে পরিচিত না, কিছুই না, এক বাসায় আশ্রয় চাইলাম। ওরা রাত্রে থাকতে দিছে আমাদেরকে, রাত্রে থাকতে দিছে, প্লাস রাত্রে ওইখানে আমরা মানে খাওয়া দাওয়া করেছি, একটু আমার স্মরণে আসে। তারপর রাত ওইখানে কাটার পরে পরের দিন সকালবেলা আমরা, তখন ওইখানে নৌকা চলতো, ডিঙি নৌকা। আমার মনে আছে আমার আব্বা আম্মা আমার ভাই ব্রাদার যারা ছিলাম সবাই ওরকম একটা ডিঙি নৌকা আমার আব্বা ভাড়া করছে, ভাড়া করে ওটার মধ্যে উঠছি। উঠে আমরা যাওয়ার সময় নদীতে পানি ভরপুর ছিল, তখন অনেক পানি ছিল নদীতে। সেটা তোর আগের আর এগুলো পুরো টোটালটাই জলাশয় ছিল। তো যেতে যেতে আমরা ওই নৌকায় যেতে যেতে গেলাম হলো ভাকুরতা। ভাকুরতা গল্পটা পরে বলতেছি, আসি। আমার আব্বা খুব সাহসী লোক ছিল, খুবই সাহসী। উনি সিএনবিতে জব করতো, রুটস অ্যান্ড হাইওয়েতে। উনি কিন্তু এই 9 মাসই যেখানেই আমরা ছিলাম, যত দূরে ছিলাম, মোটামুটি 5-6 মাস অফিস করছে। নিজে এসে অফিস করে আবার রিস্ক নিয়ে চলে গেছে যেখানে থাকতাম আমরা। তো এই ভাকুরতাতে আমার আব্বার এক কলিগের বাড়ি ছিল। ভাকুরতা অবশ্যই আপনারা নাম শুনছেন, সাভারের মধ্যে সেটা। তো এখানে গেছি, ওইখানে নট অনলি আমরা না, শুধু দলে দলে লোক যাচ্ছে, দলে দলে লোক যাচ্ছে। এখন কয়জন মানুষকে আশ্রয় দিবে তারা? তা আমরা যে বাড়িতে যাব, আমরা তো চিনি না, মানে আমার আব্বার যে কলিগের বাসা সেটা তো আমরা চিনি না। তো এখানে যে এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম যে, মানে আমার আব্বা জিজ্ঞেস করলো আর কি, যে চাচা, ওই ওনার নাম ছিল বিল্লাল, আমার নাম এখনো মনে আছে। অবশ্যই স্বাধীনের পরে আমরা ওই বাসায় গেছি, তো আসা যাওয়া করছি, যার জন্য নাম মনে আছে। তো ওই বিল্লাল ভাই বলতাম আমরা আর কি। তো বিল্লালের বাসা কোনটা? তখন উনি বলে, না, বিল্লালের বাসাটা চিনি না। তা আমরা আরো হতাশ হয়ে গেলাম। আরো 2-3 জনের জিজ্ঞেস করে বিল্লালের বাসায় গেছি। তো মজার বিষয় হলো, ওই বাসায় যেয়ে দেখি যে ওই যে প্রথম মুরব্বীর জিজ্ঞেস করছিল আমার আব্বা যে বিল্লালের বাড়ি কোনটা, উনি ওই বাড়ির মালিক, মানে বিল্লালের আব্বা হচ্ছে উনি। তো উনি মানে কয়জনের আশ্রয় দিবে, আমাদের এত 6-7 জন লোক দেখে মানে একটা ভেবাচেকা খেয়ে গেছে। উনি বলতেই চায় না, পরিচয় দিতে চায় নাই। যাক, এটা হইতেই পারে। তারপর এখানে আমরা ভাকুরতাতে মোটামুটি আমার যা স্মরণে আসে, ভাকুরতাতে ছিলাম আমরা হয়তো 10-15 দিন। ভাকুরতায় ওইখানে আরেকটা জায়গা আছে মুরগাকান্দা, ভাকুরতা মুরগাকান্দা। তখন হইলো এই সিজনই তো, 25শে মার্চ 26শে মার্চ, এই সিজনটা এটাই ছিল। তখন এখানে প্রচুর পরিমাণে টমেটো হইতো, টমেটো এরকম বড় বড়, মানে লাল লাল টমেটো। তা আমি মানে প্রচুর টমেটো এই গাছ থেকে নিয়ে নিয়ে, কারণ তখন তো সংকট, চালের সংকট, পানির সংকট। তারপরে সেখানে ওই টমেটো খেতাম গাছ থেকে ছিঁড়ে 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 ছিঁড়ে, মানে সারাদিন ঘুরতাম আর ওই 4-5 জন 6 জন একসাথে, আর ক্ষেতের থেকে টমেটো খেতাম। নট অনলি আমরা না, যারা মানে ওইদিকে গেছে সবাই সবাই টমেটো টমেটো মানে ইয়ে করতো, গাছের মধ্যে যা পাইতো। অনেক ফল ফুল আছে না, হয় সবজি, হয় শশা, হয়, এগুলা খেতাম। তো এগুলাতে অবশ্য ওই এলাকার মানুষজন একটু অতিষ্ঠ হয়েছিল, কি রে ভাই, কই থেকে এরা আইসে আমাদের, মানে টমেটো ক্ষেত মনে করেন একদিনই শেষ। কেউ খাইছে, কেউ নিচে টোপলায় বসে নিয়ে গেছে, কিছু বলারও নেই, কিছু করারও নেই। আসলে সেই দিনটা বর্ণনা মানে দিতে গেলে, বড় হওয়ার পর তো অনেক দেখেছি, অনেক বুঝেছি, অনেক শিখেছি, অনেক ধারণ করেছি, কিন্তু সেই দিনটা বর্ণনা দিতে গেলে আসলে এখনো আমার এই যে মানে শরীরের পশমগুলো একদম দাঁড়িয়ে যায়, এমন বর্ণনা ছিল। তারপর সেখানে বাগুরতাতে ছিলাম, মানে আমি সংক্ষেপে একটু বর্ণনা করে দিই, 9 মাস কোথায় কোথায় ছিলাম। বাগুরতা ছিলাম, বাগুরতার থেকে গেছি আমরা বলিয়াপুর, এই এই যে এদিকে হাইওয়ে রোডে, মানিকগঞ্জ হাইওয়ে রোডে বলিয়াপুর, এটা সবাই চেনে, নাম করা জায়গা। বলিয়াপুর থেকে গেছি সাদুল্লাপুরের ওইখানেও মানে একদম এখন
প্রসিদ্ধ জায়গা সাদুল্লাপুর, সবাই চিনে। সাদুল্লাপুরও ছিলাম, সাদুল্লাপুর থেকে তারপরে আবার আছি সাভারে। সাভারে ওটা হচ্ছে আপনার জোরপুল, এই হাইওয়ে রোডেই, এই জোরপুলের পাশেই আমার আব্বার আরেক কলিগের বাড়ি ছিল, ওখানে ছিলাম। শেষে আমরা যখন ওইখান থেকে আবার আসলাম বলিয়াপুর, আসার পরে ওই দেশ স্বাধীন হইলো আর কি। তার যাকে ওই ইতিহাসে পরে আরেকদিন যাব, কিভাবে ওই 9 মাস আমরা কাটিয়েছিলাম সেটার কথা বলবো। এখন শুধু আজকে 25শে মার্চ নিয়েই থাকি। তারপর এই 25শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। সেই সময়ের এই পাকিস্তানি হানাদার বাহিনীর যে আক্রমণ, যে অত্যাচার এই বাংলার জনগণ সহ্য করেছে, আমার মনে হয় যে এরকম যুদ্ধ এখন যেরকম হচ্ছে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার, তখনকার সেই সময়ে এই যুদ্ধটাকে এই যুদ্ধগুলোকে ওটা হার মানাইছে, এমন অবস্থার মধ্যে ছিলাম আমরা। 1971 সালে 25শে মার্চ সেই পাক হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে যেই গণহত্যা চালায়, সেই রাতটাই ছিল কালরাত্রি, জঘন্য একটা রাত বাংলাদেশের ইতিহাসে। 1970 সালের সেই সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো আর হলো সামরিক শাসক ইয়াহিয়া খান মানে আমাদের সেই সিদ্ধান্তের বিপরীতে যে যুদ্ধ চালায়, সেই যুদ্ধেরই প্রথম রাত হয়েছে এই 25শে মার্চ কালরাত্রি। এই কালরাত্রিতে এই যুদ্ধ শুরু হয়েছিল। আক্রমণ করার যে স্থানগুলো ছিল, মানে পয়েন্টগুলো, সেগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, আমাদের এই কি বলে এই তেজগাঁ বিমানবন্দর, তেজগাঁ বিমানবন্দরের আশেপাশে যেসব এলাকা ছিল সেই সব এলাকা, পুরান ঢাকার কিছু এলাকা এবং বুদ্ধিজীবী এদেরকে হত্যা করা, বাড়িঘরে ঢুকে মেধাবী ছাত্রদেরকে হত্যা করা, তারপর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মানে এমন কোনো কাজ নাই যে এই পাকিস্তানি সেনাবাহিনীরা করেনি। আর তারপরে যুক্ত হয়েছে এই পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুক্ত হয়েছে রাজাকার আর বদর আল শামস। এরা ওদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। সেই তারাই হইল সেই প্রাণী জামাত নামে যারা পরিচিত, বিশ্ব বিখ্যাত রাজাকারের দল, সেই জামাত। দর্শক, আমি মোটামুটি আমার ব্রেইনে যতটুকু ছিল, আমার কল্পনায়, আমার যে মানে ছোটবেলার যে স্মৃতি কতটুকু ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু শুনলে হয়তো ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। খারাপ লাগলে ডিসলাইক করেন, অসুবিধা নেই। তো আজকে এটা আমি একটু এই কয়দিন, যেমন আজকে 25শে মার্চ, 26শে মার্চ, এরকম 30 তারিখ পর্যন্ত আমি একটু হালকা একটু মানে বর্ণনা দিয়ে একটু ভিডিও দেব, আশা করি আপনারা একটু দেখবেন আর আমার পাশে থাকবেন। আজকে এই বর্ণনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর এই ভিডিওটা বড় করতেছি না, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম।